নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা রাত 11টায় সাবধান। বিভিন্ন চরিত্রে সুমিতেন্দ্র, আর গল্পকথকের ভূমিকায় আমি প্রত্যয়। আর গল্পটা শুরু করার আগে একটা ছোট্ট রিমাইন্ডার, এই পর্বটা ভালো লাগলে প্লিজ হাইপ করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের পর্ব। আমি নৃপেন তালুকদার, একজন সরকারি স্কুলের শিক্ষক। দিন কয়েক আগে আমি বদলি হয়ে এসেছি নদিয়া জেলার পূর্ব সীমানায় পাটুলিয়া চক নামের একটি ছোট্ট গ্রামে। গ্রামটিতে পা রাখার সাথে সাথেই আমার মনে হয়েছিল পাটুলিয়া চক যেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি। এখানের মানুষজনের থেকে শুরু করে ঘরবাড়ি, রাস্তাঘাট, পরিবেশ সবকিছুই যেন আদি সময়ের দৃশ্যপটকে চোখের সামনে তুলে ধরে। এখনো এই গ্রামে সব জায়গায় বিদ্যুতের আলো এসে পৌঁছয়নি। তাই এই অজপাড়া গাঁয়ের কোলে যখন ছুপ করে সন্ধ্যা নামে, তখন গ্রামের ছোট ছোট মাটির বাড়িগুলোতে জ্বলে ওঠে কেরোসিন বাতির হলুদ আলো। এমন সময় দূর থেকে গ্রামটাকে দেখলে মনে হয় যেন হাজার হাজার জোনাকি দল বেঁধে অন্ধকার রাতে নিজেদের মধ্যে আলো ছড়িয়ে আনন্দে মেতে উঠেছে। এছাড়া সবুজ মোড়া এই গ্রামের চারপাশ জুড়ে রয়েছে বিস্তীর্ণ ধান ক্ষেত। এর মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকা বাঁকা সরু সরু মাটির পথ। এই পথগুলো এখন শুকনো থাকলেও বর্ষায় নিশ্চয়ই কাদায় ডুবে যায়। আমি এই গ্রামে এসে যোগ দিয়েছি পাটুলিয়া চক প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলের শিক্ষক সংখ্যা নেহাতই কম। স্কুলটা গ্রামের একেবারে পূর্ব প্রান্তে এক বিস্তীর্ণ ও গভীর খালের ধারে অবস্থিত। বছরের বেশিরভাগ সময় খালটি শুকনো পড়ে থাকে, তবে গ্রামের লোকজনের মুখে শুনেছি বর্ষা এলে এই খালে একেবারে জল থই থই করে। আমাদের স্কুল বাড়িটা খুব বড় নয়, একতলা লাল ইটের তৈরি বাড়ি, যার ছাদের পলেস্তারা অনেকটা খসে পড়েছে। স্কুলের সামনে আছে এক বিরাট উঠোন, যেখানে সকালবেলা বাচ্চারা লাইন করে প্রার্থনা করে। উঠোন পেরিয়ে পিন্দি ঘেরা দালানের ভেতর দিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের শ্রেণীকক্ষে প্রবেশ করে। কক্ষের জানালার কাঠগুলো ভাঙাচোরা, এমনকি কিছু চেয়ার টেবিলও রিটায়ার্ড হার্ট হয়ে পড়ে আছে। স্কুলের পেছন দিকে আছে এক চিলতে বাগান। সেখানে দাঁড়িয়ে আছে পুরনো আম গাছ, বট গাছ, বেল গাছ, কদম গাছ আর নানান রকম ফুলের গাছ, আরও কত কি। গ্রামের বাচ্চারা বেশিরভাগই স্কুলে আসে খালি পায়ে। কারোর ব্যাগ নেই, কারোর কাছে বই নেই, কারোর খাতার পাতা ছিঁড়ে গেছে, কারোর পেন্সিল নেই, এমনকি কয়েকজনের কাছে তো স্কুলের পোশাকটুকুও নেই। কিন্তু এই কদিনে বাচ্চাদের মুখে এই স্কুলে আসার সময় যে উচ্ছ্বাস দেখেছি, সেটা দেখলে পাথুরে মনও গলে যায়। আমি এই স্কুলে এসেছি মাসখানেকও হয়নি। এখানে এসে উঠেছি স্কুলের কাছেই একটি কোয়ার্টারে। একতলা সেই কোয়ার্টারটিতে রয়েছে মোট 4টি ঘর। আমরা 4 জন শিক্ষক সেখানে একসঙ্গে থাকি। এখানে আমাদের খেয়াল রাখে এই গ্রামেরই একজন মাঝবয়সী লোক, নিধিরাম। আমাদের স্নানের জল গরম করা, সময় মতো খাবার তৈরি করা, ঘর ঝাড়পোছ করা
এই সব কাজ সে একা হাতেই সামলায়। নিধিরাম মানুষটা একটু চুপচাপ হলেও কাজের ক্ষেত্রে বড়ই নিখুঁত। কোয়ার্টারে থাকা বাকি 3 জন শিক্ষক আমার থেকে বয়সে অনেকটাই বড়, তাই কেউই আমার সঙ্গে বিশেষ কথা বলে না। আমি নিজে বেশ মিশুকে স্বভাবের মানুষ, তাই প্রথম দিকে গায়ে পড়ে তাদের সঙ্গে কথাবার্তা শুরু করার কিঞ্চিত চেষ্টা করেছিলাম। এদের মধ্যে সুজয়বাবুই মাঝে মধ্যে আমার সঙ্গে 2-4 কথা বলতেন, আর বাকি 2 জন আমাকে নিঃশব্দেই খেঁ দিয়ে দিয়েছিলেন। ক্রমেই আমি বুঝতে পেরেছিলাম এই গ্রামে আমাকে নিজের সঙ্গে একা একাই কাটাতে হবে। তবে এই ব্যবস্থায় দুঃখ নেই, বরং ছোট থেকে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের জন্য একা থাকাটা অভ্যাসে পরিণত করেছিলাম। কলকাতা শহরে চেয়েও সেই অভ্যাস কাজে লাগাতে পারিনি, কিন্তু এখানে এসে বেশ বুঝলাম একা থাকতে আমার তেমন কষ্ট হয় না। আমার কোয়ার্টার থেকে স্কুলের দূরত্ব খুব বেশি নয়, মাত্র 5 থেকে 6 মিনিটের পায়ে হাঁটা পথ অতিক্রম করে আমায় রোজ আসা যাওয়া করতে হতো। কোয়ার্টারের বাইরে দিয়ে একটা কাঁচা রাস্তা সোজা চলে গেছে স্কুলের দিকে। আমি সেই পথ ধরে হাঁটতে হাঁটতে খাল পেরিয়ে রোজ ঠিক 7টার সময় স্কুলে পৌঁছতাম। বাচ্চাদের প্রার্থনা সঙ্গীত শেষ হলে তারা ক্লাসে ঢুকে গেলে আমিও আমার রুটিন অনুযায়ী ক্লাসে গিয়ে পড়ানো শুরু করতাম। আমাকে এখানে 2য় শ্রেণীর ক্লাস টিচার করা হয়েছিল। রোল নাম্বার 1 2 প্রত্যেক দিনের মতো আজও আমি ক্লাসে প্রবেশ করে রোল কল করছিলাম। একে একে নাম ডেকে যাচ্ছিলাম, কিন্তু রোল নাম্বার 15তে এসে আমায় রোজের মতোই থামতে হলো। এক মুহূর্তের জন্য মাথা তুলে বাচ্চাদের দিকে তাকালাম, কেউ কোনো উত্তর দিল না। এই রোল নাম্বার 15-র বিভাস মণ্ডলকে আজ অবধি আমি কোনোদিনও স্কুলে আসতে দেখিনি। আমি একটু থেমে আবারও রোল কল চালিয়ে গেলাম। ক্লাস শুরু হলো। আজ আমি সবাইকে সহজ পাঠের প্রথম পাঠ লিখতে দিয়েছি। ছাত্রছাত্রীরা মন দিয়ে লিখছে। আমি গোটা ঘরে ঘুরে ঘুরে সবার খাতা দেখতে দেখতে তাদের লেখায় বিভিন্ন ধরনের খুঁত ধরছি। ঠিক সেই সময় আমার চোখ গেল ঘরের ভাঙা জানালার দিকে। সেখান থেকে স্কুলের পিছনের বাগানটা দেখা যায়। সেখানে দেখি আম গাছের সামনে একটা 6-7 বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে। সোজা আমার দিকেই তাকিয়ে রয়েছে সে। আমি বেশ অবাক হলাম। ক্লাস তো শুরু হয়ে গেছে, এখনো একটা পিরিয়ডও শেষ হয়নি। তাহলে এই ছেলেটা ক্লাস ছেড়ে বাইরে গেল কিভাবে? তবে কি কেউ কে শাস্তি দিয়েছে? কিন্তু পরক্ষণেই মনে হলো শাস্তি দিলে তো দালানে কিংবা উঠোনে দাঁড় করানো হয়, এভাবে বাগানে বের করে দেওয়া তো হয় না। আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। ছেলেটি একটুও নড়ছে না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি বাধ্য হয়ে ক্লাসের সবাইকে বললাম, তোমরা লেখো, আমি আসছি। কেউ কোনো কথা বলবে না, আর দেখে দেখে লিখবে না। ছাত্রছাত্রীদের লিখতে দিয়ে আমি ক্লাসরুম থেকে বেরিয়ে এলাম। ধীরে ধীরে পৌঁছলাম স্কুলের পিছনের বাগানে। সেখানে ওই আম গাছের নিচে এখনো ছেলেটি স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি এখনো স্থির। এবারে বুঝলাম ছেলেটি তখন আমার দিকে তাকিয়েছিল না,
সে ওই ক্লাসরুমটির দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিল। আমি ছেলেটির কাছে গিয়ে প্রশ্ন করলাম, তোমার নাম কি বাবু? ছেলেটি কোনো উত্তর দিল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ক্লাসরুমের দিকে। আমিও ওর দৃষ্টি অনুসরণ করে ক্লাসের দিকে তাকালাম। বাচ্চারা যে যার মতো লিখছে, এই দিকে কেউ তাকাচ্ছে না। আমি মুখ ফিরিয়ে আমার পাশে দাঁড়ানো ছেলেটির দিকে তাকিয়ে বললাম, তোমার নামটা কি? কোন ক্লাসে পড়ো? ছেলেটার চোখ দিয়ে এবারে ফোঁটা ফোঁটা জল গাল বেয়ে নেমে এলো। আমি ব্যস্ত হয়ে হাঁটু মুড়ে বসে ছেলেটিকে নিজের দিকে ফিরিয়ে বললাম, কি হয়েছে তোমার? তোমায় কি কেউ শাস্তি দিয়েছে? ছেলেটি আমার দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়ালো। অর্থাৎ না, ওকে কেউ শাস্তি দেয়নি। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে তুমি কাঁদছো কেন? ছেলেটি কোনো উত্তর না দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই চলল। আমি ওর পিঠে হাত রেখে বললাম, দেখি তো তোমার ব্যাগটা দেখি। আমি ছেলেটির ব্যাগটা ওর পিঠ থেকে খুলে নিয়ে মাটিতে রাখলাম। তারপর ব্যাগের চেন খুলতেই দেখলাম ব্যাগের মধ্যে রাখা বই খাতা সমস্তটাই ভিজে গেছে। আমি গম্ভীর কণ্ঠে বললাম, এ কি, ব্যাগের মধ্যে জল এলো কি করে? ব্যাগের মধ্যে তো কোনো বোতলও নেই। ছেলেটি তখনও কোনো উত্তর দিল না। আমি ব্যাগ থেকে একটা খাতা বের করলাম। খাতাটার মলাট কুঁচকে গেছে, পাতাগুলো ভিজে গিয়ে প্রায় বাঁধাই ছিঁড়ে বেরিয়ে এসেছে। কিন্তু তবুও খাতার সামনে পৃষ্ঠার লেখাগুলো পড়া যাচ্ছে। সেখানে লেখা আছে, নাম বিভাস মণ্ডল, শ্রেণী ২য়, ক্রমিক সংখ্যা ১৫। আমি চমকে তাকালাম ছেলেটির দিকে। এই সেই ছেলে যার নাম আমি রোজ রোল কল করার সময় ডেকে যাই, অথচ ছেলেটি স্কুলেই আসে না। আমি জিজ্ঞাসা করলাম, তোমার নাম বিভাস? তুমি এতদিন স্কুলে আসোনি কেন? অসুস্থ ছিলে? বিভাস আমার কথার কোনো উত্তর দিল না। এবারে বেশ বিরক্ত বোধ করলাম। আমি ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করলাম, এখন বিভাস ক্লাসে না গিয়ে বাগানে ঘুরে বেড়াচ্ছে কেন? তবে কি ও নিজের ক্লাসরুম চিনতে পারছে না? আমি বিভাসকে সামনের ক্লাসরুমটা দেখিয়ে বললাম, ওই দেখো, ওটা তোমার ক্লাস, আর আমি হলাম তোমার ক্লাসের নতুন মাস্টার। এসো, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে ক্লাসে নিয়ে যাচ্ছি। বিভাস এবার একটু হেসে আমার হাত ধরে নিল। আমি ওকে নিয়ে স্কুলের দিকে এগিয়ে গেলাম। উঠোন পেরিয়ে দালানে প্রবেশ করতেই আমার পিছু ডাকলো আমাদের স্কুলের দারোয়ান। ও মাস্টার মশাই, এদিকে আসেন একবার। তার হাতে ছিল হেডমাস্টার মশাইয়ের লেখা একটা নোটিশ। আমি বিভাসের হাত ছেড়ে দিয়ে সেই নোটিশটা পড়ে দেখলাম সেখানে লেখা আছে, স্কুলের প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে সামনের সপ্তাহে সোমবার তোমাদের সকলের প্রত্যেকটি বিষয়ের উপর একটি পরীক্ষা নেওয়া হবে। আজকের পর 2 দিন বিদ্যালয় বন্ধ থাকবে। তোমরা এই 2 দিনে ভালো করে পড়াশোনা করবে এবং সোমবার ক্লাস টিচারের কাছে এসে পরীক্ষা দেবে। আমি নোটিশটা পড়ে দারোয়ানকে ফেরত দিয়ে বললাম, যাও, স্কুলের গেটে টাঙিয়ে রাখো, যাতে ছাত্রছাত্রীদের মা বাবা এসে দেখতে পান। জি আজ্ঞে স্যার। দারোয়ান মাথা নিচু করে নোটিশ হাতে নিয়ে চলে গেল। আমি এবারে পাশে তাকিয়ে বললাম, এসো তুমি। আরে, কোথায় গেল? কথা শেষ করতে না পেরে বাস, থমকে গেলাম। ও
কোথায় গেলে তুমি? পাশে তাকিয়ে দেখলাম, উমা, ছেলেটি নেই। এদিক ওদিক দেখলাম, পুরো বারান্দা খালি। ছেলেটি গেল কোথায়? তাড়াতাড়ি নিজের ক্লাসে ঢুকে দেখলাম ছাত্রছাত্রীরা কেউ কেউ লিখছে, কেউ কেউ নিজেদের মধ্যে গল্প করছে। আমি পুরো ক্লাসে চোখ ঘুরিয়ে দেখলাম, কিন্তু কোথাও সেই ছেলেটিকে দেখতে পেলাম না। সর্বনাশ, ছেলেটি গেল কোথায়? জানালার কাছে এসে দেখলাম, না, বাগানের দিকটাও সম্পূর্ণ ফাঁকা। এবারে ক্লাসের প্রত্যেককে জিজ্ঞাসা করলাম, তোমরা কোনো বাচ্চা ছেলেকে ক্লাসে ঢুকতে দেখেছো? না স্যার। আমি আর ওই বিষয়টার উপর গুরুত্ব না দিয়ে টেবিলে ডাস্টার ঠুকে বললাম, সামনের সোমবার তোমাদের সবার পরীক্ষা আছে, প্রত্যেকে কিন্তু ভালো করে পড়াশোনা করে আসবে, ঠিক আছে? এবারে এক এক করে খাতা নিয়ে এসো, দেখি কে কি লিখেছো। বিভাসের কথাটা আর আমার মাথায় এলো না। এই স্কুল থেকে মাঝে মাঝেই ছেলেরা বেরিয়ে চলে যায়। শহরের স্কুলের মতো কড়া শাসন ব্যবস্থা এখানে নেই। মানছি ব্যাপারটা হেড স্যারকে জানানো উচিত ছিল, কিন্তু আমার চোখের সামনে থেকে একটা বাচ্চা পালিয়ে গেছে শুনলে আমার রেপুটেশন নষ্ট হবে। এই ভেবে আমি আর সেই কথাই তুললাম না, চুপচাপ বাচ্চাদের পড়ানোতে মন দিলাম। জানলার দিকে কি দেখছিস? সামনে দেখা। এরপর দুদিন দেখতে দেখতে কেটে গেল। একবারের জন্য সেই ছেলেটার কথা আমার মনে পড়েনি। আজ সোমবার, স্কুলে পরীক্ষা বলে আমাদের প্রত্যেক শিক্ষককেই তাড়াতাড়ি পৌঁছতে হলো আজ। প্রার্থনা সঙ্গীতের পর ছাত্রছাত্রীরা নিজেদের ব্যাগ দালানে খুলে রেখে দিয়ে যার যার ক্লাসে প্রবেশ করল। আমি প্রত্যেককে প্রশ্নপত্র দেওয়া শুরু করলাম। এমন সময় হঠাৎ আমার বিভাসের কথা মনে পড়ল। পুরো ক্লাসে চোখ ফিরিয়ে দেখলাম, না, সেই বিভাস নামের ছাত্রটা আজও আসেনি। মনে মনে ভাবলাম, আজ একবার হেড স্যারের সঙ্গে ছেলেটির ব্যাপারে কথা বলতে হবে। কিন্তু সেদিন হেড স্যার কিছু কাজ পড়ে যাওয়ায় তিনি তাড়াতাড়ি স্কুল থেকে বেরিয়ে পড়েছিলেন। আমাদের শিক্ষকদের তিনি বলে গিয়েছিলেন যাতে আমরা এই পরীক্ষার ফলাফল কালই জানিয়ে দিই। সুতরাং আজ সারা রাত কোয়ার্টারে ফিরে খাতা দেখতে বসতে হবে। আমি ক্লাসের ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা তুলে নিয়ে স্কুল শেষ করে কোয়ার্টারে ফিরে এলাম। টিক টিক শব্দ করে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 10টা বাজে। আমি আমার ঘরের টেবিলে বসে গরম চা খেতে খেতে একটা একটা করে খাতা দেখছি। আমার মনে হয় বাচ্চাদের খাতা দেখা সব থেকে বড় ঝামেলার কাজ। এত ছোট ছোট ভুল আইডেন্টিফাই করাটাই বিপদের। তার উপর অর্ধেক সময় হাতের লেখা বোঝা যায় না। সবে 13টা খাতা দেখা শেষ করে 14 নম্বর খাতাটা ধরেছি। বাইরে আজ খুব ঠান্ডা পড়েছে। টেবিলের সামনে খড়খড়ি দেওয়া জানালাটা বন্ধ হলেও খড়খড়ির ফাঁক দিয়ে ক্রমাগত ঠান্ডা হাওয়া ফুরফুর করে প্রবেশ করে আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। 14 নম্বর খাতা দেখা হলে সেই খাতাটা সরিয়ে রাখলাম। একটু ঘুম ঘুম পাচ্ছিল বলে আরও 1 কাপ চা ঢেলে 1 চুমুক পান করলাম।
তারপর পরের খাতাটা সামনে টেনে নিলাম। খাতাটা একটু ভিজে ভিজে ঠেকলো আমার আঙুলে, কিন্তু সেটা ভিজলো কখন? টেবিলের ওপর তো জল রাখা নেই। তাছাড়া আমি তো এখানে বসে তখন থেকে খাতা দেখে চলেছি, আর তো কোনো খাতা ভেজেনি। তাহলে এটা কি? খাতাটা খুলে প্রথম পাতায় চোখ পড়তেই আমি পাথরের মতো স্থির হয়ে গেলাম। কুঁচকে যাওয়া পৃষ্ঠার ওপর লেখা আছে নাম বিভাস মণ্ডল, শ্রেণী ৩য়, ক্রমিক সংখ্যা ১৫। কিন্তু এটা কিভাবে সম্ভব? আজ তো বিভাস পরীক্ষা দিতে আসেনি। তাহলে এই খাতা এখানে এলো কি করে? ভিজে পৃষ্ঠাটা আমি উল্টে দেখলাম এখানে কিছু একটা পেন্সিল দিয়ে লেখা আছে, যেটা জলে অর্ধেক ধুয়ে গেছে। আমি হ্যারিকেনের আলো বাড়িয়ে লেখাগুলো পড়ার চেষ্টা করলাম। ভাঙা ভাঙা অক্ষরে লেখা আছে, রাত 11টা বেজে গেল, কেউ এলো না আমায় বাঁচাতে। আমি সেই তখন থেকে খালের জলে ভাসছি। লেখাগুলো পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কি লিখেছে বিভাস? কেন লিখেছে? আর আর কখনই বা লিখেছে? এই খাতাটাই বা কি করে আমার কাছে এলো? এই সব প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। কিন্তু হঠাৎ আমার টেবিলে রাখা ঘড়ির দিকে চোখ পড়ল। দেখলাম রাত 11টা বাজে। বিভাস কোন খালের কথা লিখেছে? স্কুল আর কোয়ার্টারের মাঝে যে শুকনো খালটা রয়েছে সেটার কথা কি? কিন্তু এরকম একটা কথাও লিখলো কেন? মনে মনে খুব অস্বস্তি বোধ করলাম। কেন জানি না, মনে হলো ছুটে যায় সেই খালের কাছে। কি মনে হতে আমি একটা শাল গায়ে দিয়ে টর্চ হাতে নিয়ে চুপি চুপি দরজা খুলে ঘরের বাইরে এলাম। চারদিক শুনশান, কোনো শব্দ নেই। নিধিরাম বারান্দায় বিছানা করে শুয়ে রয়েছে। আমি নিধিরামের পাশ দিয়ে উঠোনে নেমে দরজা খুলে কোয়ার্টারের বাইরে বেরিয়ে পড়লাম। আমার গন্তব্য এখন সেই খাল। আমি কাজটা করছি ঠিকই, কিন্তু কেন করছি তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এত বছর বাচ্চাদের পড়াচ্ছি, ওদের মনেও মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তার কথা সব সময় আমার চোখে পড়েছে। কিন্তু তবুও আজ যেন ওই লেখাটা আমায় টানছে। মনে হচ্ছে রোল নাম্বার 15-র বিভাস নামের ছেলেটি যেন আমায় সেই খালের দিকে টানছে। যদিও এখন খালটা সম্পূর্ণ শুকনো, তবুও ও কেন এরকম লিখল যে ও খালের জলে ভাসছে? এই সমস্ত প্রশ্ন নিয়ে খানিকটা অজান্তেই আমি অন্ধকার রাতে হেঁটে চলেছি খালের দিকে। রাতটা অস্বাভাবিক রকম নিস্তব্ধ। চারিদিকের বাতাসে কুয়াশার ঘন পরদ চড়ে আছে, যেন শ্বাস নিলেও বুকে ভার লাগছে। দূরে কোথা থেকে ভেসে আসছে পেঁচার ডাক। টর্চের আলোয় সামনের পথটা সামান্য আলোকিত হলেও বাকিটা রাস্তায় কেবলই বিরাজ করেছে খুটখুটে অন্ধকার। রাস্তার দুই ধারে গাছগাছালির অস্পষ্ট ছায়া লক্ষ্য করা যাচ্ছে। বাতাসে শুকনো পাতার মৃদু কম্পন অদ্ভুত খসখস শব্দ করে চলেছে। আমি কুয়াশা ভেদ করে ধীরে ধীরে এগিয়ে চলেছি। মনে হচ্ছে এই পথ যেন আমাকে টেনে নিয়ে চলেছে একটা অজানা স্থির
আধার মাখা গন্তব্যের দিকে। টর্চের ক্ষীণ আলোয় বুঝতে পারলাম আমি প্রায় খালের কাছেই পৌঁছে গেছি। বাতাসে একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে আসছে। চারপাশে গাঢ় অন্ধকার, মাঝে মাঝে হালকা হয়ে যাওয়া হাওয়ার শোষো শব্দ শোনা যাচ্ছে। স্কুল থেকে এই পথটা দুপুরে যত পরিচিত মনে হয়, এখন এত রাতে ঠিক ততটাই অপরিচিত মনে হচ্ছিল। আমি যখন খালের ধারে পৌঁছলাম, চোখে পড়ল অবিশ্বাস্য এক দৃশ্য। খাল ভর্তি জল, বাতাসের ধাক্কায় জল থেকে কলকল করে শব্দ ভেসে আসছে, অথচ এই খালটাকে তো আজ দুপুরেও শুকনো দেখেছিলাম। এক বিন্দু জলও ছিল না এখানে। তাহলে রাতারাতি এত জল এলো কোথা থেকে? চোখ বড় বড় করে আমি সেই দিকে তাকিয়ে রইলাম। সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ আমার টর্চের আলোয় দেখতে পেলাম খালের মাঝখানে ভাসতে থাকা একটা ছোট্ট ছেলেকে। চার পিঠে স্কুল ব্যাগ, মুখটা নিচের দিকে, শরীরটা উল্টো হয়ে ভাসছে। আমি এক মুহূর্ত না ভেবে টর্চ ফেলে রেখে ঝাঁপ দিলাম জলে। ঠান্ডা জল শরীরে লাগতেই মনে হলো যেন শরীরে অজস্র কাঁটা ফুটে গেল। তবুও আমি সাঁতরে পৌঁছে গেলাম ছেলেটার কাছে। তারপর ওকে টেনে আনলাম পাড়ে। ছেলেটাকে কোলে নিয়ে গাছতলায় শুইয়ে টর্চের আলো মুখে ফেলতেই বুক কেঁপে উঠল। এ তো বিভাস। রোল নাম্বার 15। ছেলেটির মুখ সাদা হয়ে গেছে, ঠোঁট সামান্য ফাঁক করা, চোখ আধ খোলা, যেন জলের মধ্যে শেষ মুহূর্ত পর্যন্ত শ্বাস নিতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। আমি ওর গালে হাত রেখে ডাকলাম, বিভাস, বিভাস। কোনো সাড়া নেই। আমি সব রকমের চেষ্টা করেও ওর জ্ঞান ফেরাতে পারলাম না। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। নতুন এসেছি এই গ্রামে, অচেনা জায়গা। আমি একলা, অপরিচিত মানুষ। যদি এই ছেলেটার আমার সামনে কিছু হয়ে যায়, তাহলে আমি কি করে প্রমাণ করব যে আমি নির্দোষ? আমি মরিয়া হয়ে চিৎকার করলাম, কেউ আছেন, কেউ আছেন, কেউ শুনতে পাচ্ছেন? কোনো উত্তর এলো না। চারিদিক নিস্তব্ধ। আমি বিভাসের হাত ধরে নার্ভ খোঁজার চেষ্টা করলাম। না, কোনো স্পন্দন নেই। বুকের উপর কানে লাগিয়ে শুনলাম, তাও নীরব। আমার শরীর ঠান্ডা হয়ে আসছে, মনে হচ্ছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ঠিক তখনই টর্চের আলোতে দেখলাম ছেলেটার ঠোঁট সামান্য নড়ছে। চমকে উঠলাম, ব্যস্ত হয়ে বললাম, বিভাস, তুমি কি আছো? বিভাস, বিভাস, কথা বলো। ছেলেটা চোখ বন্ধ রেখেই ধীরে ধীরে উঠে বসল। তারপর গাছের গুঁড়িতে হেলান দিয়ে মাথা নিচু করে অস্পষ্ট কিছু যেন বিড়বিড় করছিল। আমি হতচকিত হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। হঠাৎ ও ধীরে ধীরে চোখ খুলল এবং আমিও সঙ্গে সঙ্গে ভয়ে কাঠ হয়ে গেলাম। বিভাসের চোখের মনি নেই। সাদা ফাঁকা চোখ দুটো সোজা আমার দিকে তাকিয়ে কান ইঁটো করা এক বিকৃত হাসি হাসল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বিভাস উঠে দাঁড়িয়ে দু হাত আমার দিকে বাড়িয়ে ইশারা করল যেন ও আমায় ডাকছে। আমি কোনো অদৃশ্য শক্তির টানে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম। ছেলেটি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে আর আমি ওর
ইশারায় এগিয়ে চলেছি। শেষে বিভাস খালের ধারে এসে দাঁড়ালো। তারপর আমার চোখের সামনে সেই একই হাসি মুখ নিয়ে জলে ঝাঁপ দিল। আমিও কিছু না ভেবেই ওর পিছু পিছু ঝাঁপ দিতে যাব, ঠিক তখনই কেউ আমায় পিছন থেকে টান মেরে সরিয়ে দিল। চোখ ঝলসে গেল টর্চের আলোয়। আমি চোখ কুঁচকে তাকাতেই শুনলাম এক পরিচিত কণ্ঠস্বর। পাগলের মতো ওই মজা খালে কেন ঝাঁপ দিতে যাচ্ছিলে তুমি? সুজয়বাবু, বললাম আমি। তিনি বললেন, তোমাকে টর্চ হাতে নিয়ে বেরোতে দেখলাম মনে হলো। কোথাও যাচ্ছ ভেবেই তোমায় খুঁজতে বেরিয়ে পড়লাম। কি করতে যাচ্ছিলে এখন? এই খালে এখন ঝাঁপ দিয়ে মরতে কিনা জানি না, হাত পা ভাঙতো, এই কথা হলপ করে বলতে পারি ভায়া। জানেন কি হলো আমার সাথে? আমি হাঁপাতে হাঁপাতে এক নিঃশ্বাসে সবটা বললাম। আমার কথাটা বন্দি শুনুন। আমার কথা শুনে ওনার মুখের রং বদলে গেল। সে আমাকে দেখা দিয়েছিল। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আমায় জানালেন, আমি চলে এলাম ওর পেছন পেছন। গেল বছর বর্ষাকালে আমাদের স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র বিভাস মণ্ডল একদিন ক্লাস চলাকালীন হঠাৎ কিভাবে যেন স্কুলের বাইরে বেরিয়ে গেছিল, যেমন মাঝে মধ্যে যায় আর কি। কেউ খেয়ালই করেনি কখন সে বেরিয়ে গেছে। তখন এই খালে জল ছিল একেবারে টইটুম্বুর, চারপাশে ছিল খুব পিছল। সম্ভবত পা হড়কে সেই খালের জলে পড়ে যায় বিভাস, আর এখানেই ডুবে মারা যায়। বিকেলের দিকে গ্রামবাসীরা ওর নিথর দেহখানা খালের জলে ভাসতে দেখে। হইচই শুরু করে দেয় সবাই। কিন্তু বিভাসকে মরে ভূত হয়ে ঘুরতে আজ পর্যন্ত কেউ দেখেনি। মনে প্রশ্ন এলো, কেউ যখন দেখেনি তাহলে আমি ওকে দেখলাম কি করে? ও কেনই বা আমাকে এভাবে দেখা দিল? আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। খালের দিকে একবার তাকালাম, তারপর সুজয়বাবুর সঙ্গে সেখান থেকে চলে এলাম। কোয়ার্টারে ফিরে টেবিলের ওপর রাখা খাতাগুলোর মধ্যে খেয়াল করলাম রোল নাম্বার 15 বিভাস মণ্ডলের খাতাটা নেই। এরপর আমি যত দিন ওই স্কুলে ছিলাম আর কখনো বিভাসকে দেখিনি। কিন্তু মাঝে মাঝে ওই খালখানার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিভাসের অন্তিম পরিণতির কথা ভাবলে আমার বুকের ভেতরটা কেমন হু হু করে উঠত।